কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজ থেকে আমরা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান বিষয় শুধুমাত্র তোমাদের টার্গেট প্রশ্ন সংকলন এই বইটিতে তোমাদের তৃতীয় এক্সামের জন্য যেসব স্কুলগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা খুব সুন্দরভাবে আলোচনা করব। আর এখানে আমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি যেটা 1 নম্বরের কোশ্চেনগুলো তোমাদের বইয়ের পেছনে উত্তরগুলো দেওয়া আছে, তো তারপরেও আমি তোমাদের একটু আলোচনা করে নেব। যেগুলো আলোচনা করার বিষয় সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো তোমাদের ক্লাস 9-এর এই পারুল টার্গেট প্রশ্ন সংকলন এর সাথে সাথে তোমাদের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রাও আলোচনা করব। তো কন্টিনিউ করব না, ধীরে ধীরে একটা একটা ক্লাস সমাধান করে তোমাদের সামনে উপস্থাপন করব। তোমাদের এই মাত্র দ্বিতীয় এক্সামটা শেষ পেয়েছে, বিশেষ কিছু চাপের নেই, ধীরে সুস্থে হবে। তো আজ থেকে আমার সাথে যারা যুক্ত হচ্ছ তাদের জন্য একটু বলে দিই, তোমাদের এই ক্লাসগুলো শেষ হওয়ার পর যে পিডিএফটা রেডি হয় সেটা তোমাদের এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, মানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা রয়েছে, ওখানে ক্লিক করে জয়েন্ট হতে পারো। ওখানে প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পর পিডিএফগুলো আপলোড করা হয়। তো এর সঙ্গে আরেকটা কথা, যদি ক্লাসটা ভালো লাগে একটা দক্ষিণা দিয়ে যেতে ভুলো না, কিন্তু দক্ষিণাটা হচ্ছে একটা লাইক। ওকে, আচ্ছা, তাহলে আমরা আর বিশেষ দেরি করব না, আমরা ক্লাসটা নিয়ে শুরু করব। আমাদের এখানে ফার্স্ট প্রশ্নতে কি বলছে, এক মিনিট কালারটা চেঞ্জ করে নিই। ব্ল্যাক নিলে সুবিধা হবে হোয়াইটের উপর। ওকে, তো আমাদের প্রথম প্রশ্নটি বলছে যে বায়ুতে কোনো বস্তুর ওজন ডাব্লু ও কোনো তরলে নিমজ্জিত অবস্থায় ওই তরল কর্তৃক বস্তুর ওপর ক্রিয়াশীল প্লবতা বি, ওই তরলের যে কোনো বিন্দুতে বস্তুটির ভাসমানের শর্ত। তো এটি আমাদের অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে। তো অপশান এ কখন সঠিক হবে, এটা হচ্ছে তরলে ডোবার শর্ত, এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি। আচ্ছা, প্রত্যেকটা অপশান কিন্তু আমরা খুব ভালোভাবে আলোচনা করব। এখানে ভাসমানের শর্ত বলেছে তাই আমরা এটা করছি। যদি এখানে তরলে ডোবার শর্ত বলতো তখন আমাদের অপশান এ হবে। আচ্ছা, এখানে লিখে দিই যে তরলে ডোবার শর্ত, ডোবার শর্ত অপশান এ এর জন্য। আচ্ছা, অপশান বি তখন হবে যে তরলের ওপর ভাসমান। অপশান বি তরলের উপর ভাসমান। আর অপশান ডি এরকম কোনো হয় না। এখানে বলছে যে ডাব্লু এবং বি দুটোই সমান, যদি সমান হয় তাহলে বস্তুটি যে কোনো বিন্দুতে ভাসমানের শর্ত হবে, এবং বি যদি বড় হয় যে তরলের ওপর ভাসমান হবে, এই দুটো একসঙ্গে হবে না। ওকে, আচ্ছা, নেক্সট পরবর্তী প্রশ্ন যাব। আশা করছি আমাদের এই প্রথম একটা প্রশ্নতে 3টে প্রশ্ন ক্লিয়ার হলো। ওকে, আচ্ছা, নেক্সট পরবর্তী প্রশ্নতে বলছে প্রদত্ত কোনটি লব্ধ রাশি, এটা হয়ে যাবে ওজন। কেন হবে, এটা হচ্ছে যে ভর ইন্টু জি সমান ওজন হয়, আর ভর এবং জি দুজন হচ্ছে যে মৌলিক বা প্রাথমিক রাশি, দুটো প্রাথমিক রাশি যুক্ত হয়ে লব্ধ রাশি হয়। ওকে, এবং সরণ, সময়, ভর এই তিনটি হয়ে যাবে কি প্রাথমিক রাশি, প্রাথমিক রাশি। ওকে, আচ্ছা, নেক্সট পরবর্তীতে বলছে যে এসআই পদ্ধতিতে ঘর্ষণ বলের একক কী হয়। আচ্ছা, তোমরা যে লেখকের বই ব্যবহার করো ঘর্ষণের কিন্তু কোনো একক দেওয়া নেই। আচ্ছা, এখানে আমাদের উত্তরটা চলে আসবে অপশান সি। তাহলে উত্তরটা কিভাবে আসছে, ঘর্ষণ বল অর্থাৎ শুধু বলের এসআই এককটাই হয়ে যাবে।
ওকে, এখানে ঘর্ষণের কোনো স্বাদ নেই, শুধু বলের এসআই হয়ে যাবে। এসআই একক হবে যে ঘর্ষণ বলের এসআই একক। তো বলের এসআই একক কী হয়? নিউটন, এটা আমরা খুব ভালোভাবে জানি। অর্থাৎ নিউটনকেই আমরা ভেঙে লিখতে পারি কি? নিউটনকেই আমরা ভেঙে লিখতে পারি যে কেজি ইন্টু মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2। ওকে ওকে, এটা হচ্ছে এসআই এককের জন্য। যদি সিজিএস একক বলতো, তাহলে সিজিএস এককের জন্য কি হবে? যে ডাইন, ডাইন, আর ডাইনকে ভাঙলে আমরা লিখতে পারি গ্রাম ইন্টু মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2। ওকে, আশা করছি বোঝা গিয়েছে এসআই এবং সিজিএস একক। তো এখানে আমাদের পর্ষদ নিয়ে আলোচনা করছি, এখানে হয়তো এসআই একক দেওয়া রয়েছে, এরপরে হয়তো অন্য কোনো স্কুলে সিজিএস একক আসতে পারে। তো প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি। নেক্সট পরে বলছে একটি পাথরের টুকরোকে সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো, পাথরটি সাম্যাবস্থায় ঝুলছে। আচ্ছা, এখানে সাম্যাবস্থায় তখনই হবে যখন, ধরো তোমাদের এখানে উপরে একটা চিত্রের মাধ্যমে একটু দেখিয়ে দিই, 1 মিনিট একটু পেনটা নিই। ধরো এই হচ্ছে একটা যে সুতো, এখানে একটি বস্তু ঝোলানো রয়েছে, আর নিচে হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ আছে। তো এই বস্তুটাকে উপর দিক থেকে সুতোর সাহায্যে একটু টান টানভাবে রাখা হয়েছে। ওকে, আর ওই বস্তুটা নিচের দিকে মাধ্যাকর্ষণ বল টানছে বা অভিকর্ষজ বল বলবো। তো এই বস্তুটা আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে যে কি, যে এটা সাম্যাবস্থায় ঝুলছে। সাম্যাবস্থায় তখনই হবে যখন দুই দিকে কৃতকার্য সমান হবে। ওকে, যেমন ধরো তোমাদের এটা সহজভাবে উদাহরণ দেওয়ার চেষ্টা করি। দুই দিকের দল গাছি টানাটানি খেলা হচ্ছে। ওকে, মানে দড়ি টানাটানি যাকে বলা হয়। ঠিক দড়ির মাঝখানে একটা লাল সুতো থাকে, যখন দুই দল সমানভাবে টানবে তখন কিন্তু ওই লাল সুতো রেখাটির ঠিক মাঝখানে থাকবে। যদি কোনো দল বেশি টানে তাহলে তার দিকে লাল সুতোটা চলে যাবে, কম বেশি হচ্ছে। কিন্তু ওই লাল সুতোটা সাম্যাবস্থায় তখনই থাকবে যখন দুই দল একই রকমের কাজ করবে, একই রকমের বল প্রয়োগ করবে। ঠিক এই যে আমাদের প্রশ্নটা বলছে, এটাও ঠিক একই রকমের প্রশ্ন। ওকে, আশা করছি বোঝা গিয়েছে, কোনো সমস্যা নেই। তো এখানে আমাদের কোন অপশানটি হয়ে যাবে? প্রথম বলছে সুতোর টানের দ্বারা কৃতকার্য শূন্য হলেও অভিকর্ষজ বলের সাপেক্ষে কৃতকার্য শূন্য নয়। আচ্ছা, এটা কিন্তু দুটো আলাদা বলছে, ভুল। অর্থাৎ অপশান বি ঠিক একই রকমের, কিন্তু অপশান সি দেখো, বলছে সুতোর টান ও অভিকর্ষজ বল উভয়ের সাপেক্ষে কৃতকার্য শূন্য, দুই দিকেই শূন্য, এই কারণেই সাম্যাবস্থাতে আছে। ওকে, নো প্রবলেম। আচ্ছা, নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা পি, যেখানে আচ্ছা পি এর উপরে দেখো যে 31 দেওয়া রয়েছে, 31টা কি? 31 হচ্ছে ভর সংখ্যা, আর নিচে আছে 15, এটা হচ্ছে কি ক্রমাঙ্ক। এখানে বলছে মৌলটির ইলেকট্রন বিন্যাস করো, এই যে ক্রমাঙ্ক, ওকে, এটাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা। অর্থাৎ একে ইলেকট্রন বিন্যাস করতে হবে। কয়টি কক্ষ রয়েছে? কে কক্ষ, কে, এল, এম, এন, এরকমই পরপর কক্ষ রয়েছে কয়েকটা। কে কক্ষে 2টো ইলেকট্রন থাকে, তারপরে 8টা, তারপরেরটায় কত থাকে? 8টি থাকবে। কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে 15, তাহলে 8-এর পরিবর্তে 5 হয়ে যাবে। কেন? কারণ টোটাল 3টে যোগ করো, দেখো 15 আসবে। 8 2 10, 10 5 15। ওকে, তাহলে অপশান বি, অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, তো এই পর্যন্ত 5টা প্রশ্ন আলোচনা করেছি। প্রত্যেকটা অপশান এবং প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি। তো আমার এই ক্লাসটা যারা দেখছো, যেসব ছাত্ররা দেখছো, তোমাদের মধ্যে দু ধরনের ছাত্র রয়েছে। এক ধরনের ছাত্র চায় শুধুমাত্র ইউটিউবে বা গুগলে সার্চ করব, শুধু ফটাফট করে উত্তরটা বলে দিয়ে চলে যাবে। আর একজন ছাত্র আছে যারা বুঝতে চায়, শিখতে চায়। ওকে, তাদের জন্য এই ক্লাসটা। নেক্সট পরবর্তী প্রশ্ন যাব। অপশান 6 কি বলছে? নিচের চিত্রগুলির প্রতিটিতে শব্দের প্রতিফলন দেখানো হয়েছে,
কোন চিত্রটিতে আপতন কোণ আই ও প্রতিফলন কোণ আর ঠিকভাবে দেখানো হয়েছে? অপশান ডি। দেখো, এই হচ্ছে আমাদের দেওয়াল। আপতন কোণ, এই আপতন কোণ ছাড়ো, আপতন শব্দ বা আপতন সাউন্ড ওকে আসছে, ওই শব্দটা দেওয়ালে ধাক্কা লেগে প্রতিফলন শব্দ হিসাবে ঘুরে যাচ্ছে। আর এদের মাঝে যে কোণটা তৈরি হয়, ঠিক এরই মাঝখান দিয়ে একটা কাল্পনিক রেখা টানা হয়, যাকে আমরা বলবো কি অভিলম্ব। অভিলম্ব। তো এখানে যে কোণটি তৈরি হলো, এটি হচ্ছে আপতন কোণ। আপতন কোণ, একে আমরা আই দ্বারা চিহ্নিত করি। আর এদিকে যে কোণটি তৈরি হচ্ছে, এটি হচ্ছে আর, এটি হচ্ছে প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ। তো একটু জড়িয়ে দিলাম। ওকে, যাই হোক, বোঝানোর চেষ্টা করছি, শুধু বোঝার চেষ্টা করো। তো আপতন কোণ এবং প্রতিফলন কোণ আশা করছি বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। তো আমাদের অপশান ডি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন বলছে, পাশে জলের আয়তন, উষ্ণতা, লেখচিত্র পি কিউ আর, এই যে পি কিউ আর দেওয়া হলো, কিউ বিন্দুটি কোন উষ্ণতাকে নির্দেশ করে? এই যে কিউ, কিউ হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াসকে নির্দেশ করে থাকে। কীরকমই? আচ্ছা, এটা কিন্তু জিরো হিসাবে কেউ ধরো না। এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, নিচে যে রেখাটি গিয়েছে এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু রেখাটির সামান্য উপরে রয়েছে। যদি আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করি, ঠিক এরকম অবস্থান করেছে। এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আর এখানে হচ্ছে কি 4 ডিগ্রি সেলসিয়াস। আর এটা হচ্ছে আমাদের আয়তনের লেখচিত্র। আয়তন দেখো ধীরে ধীরে কমছে। সব থেকে কত ডিগ্রি সেলসিয়াসে আয়তন কম হয়? 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে আমাদের অপশান হয়ে যাবে সি। নেক্সট বলছে, 1 মোল অক্সিজেন গ্যাস বলতে প্রদত্ত কোন বক্তব্যটি ঠিক নয়? আচ্ছা, এটা একটু তোমাদের নেক্সট পেজে লিখে দিচ্ছি। আমরা 1 মোল সমান কি লিখতে পারি? আচ্ছা, এখানে একটু আমাদের কালারটা চেঞ্জ করতে হবে। 1 মোল সমান আমরা লিখতে পারি যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু। নেক্সট, পরবর্তীতে লিখতে পারি গ্রাম আণবিক ভর। গ্রাম আণবিক ভর। নেক্সট, ওই 1 মোল সমান লিখতে পারি এসটিপিতে আয়তন 22.4 লিটার। তো আমাদের এখানে প্রশ্নে বলছে 1 মোল অক্সিজেন গ্যাস। ওকে, তো 1 মোল অক্সিজেন গ্যাসের অ্যাভোগাড্রো সংখ্যক অণু বলতে 6.022 ইন্টু 10⁻23 অণু। ওকে, পরমাণু নয় কিন্তু, পরমাণু কিন্তু নয়। তারপরে বলছে গ্রাম আণবিক ভর অক্সিজেন গ্যাসের সংকেত হয়ে থাকে O2। ও এর জন্য 16 হয়, 2টি ও রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, অর্থাৎ হচ্ছে 32 গ্রাম। ওকে, আর এই 1 মোল অক্সিজেন গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। তাহলে এখানে অপশানগুলো ম্যাচ করে নাও। এখানে আমাদের প্রথমে বলছে 32 গ্রাম অক্সিজেন, এটা অবশ্যই সঠিক রয়েছে। নেক্সট বলছে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু নয়, বারবার করে বলেছি কি হবে? যে অণু হবে। তাহলে আমাদের, আচ্ছা, নেক্সট অপশান সিতে দেখো অক্সিজেন অণু বলা রয়েছে, অর্থাৎ এটা ঠিক। নেক্সট, পরবর্তীতে বলছে 22.4 লিটার, ওটা কিসের? এসটিপি অনুসারে। ওকে, তাহলে আমাদের 3টে অপশান ঠিক রয়েছে, কিন্তু অপশান ডি ঠিক নয়, অর্থাৎ এটাই আমাদের ভুল। এটাই আমাদের হচ্ছে উত্তর হবে, কারণ আমাদের এখানে চেয়েছে কোন বক্তব্যটি ঠিক নয়। আমাদের অপশান বি, এটা ঠিক নয়, অর্থাৎ এটাই উত্তর। নেক্সট, পরবর্তী প্রশ্ন যাব। কি বলছে?
প্রদত্ত কোনটি প্রাকৃতিক কলয়েডের উদাহরণ? আচ্ছা, এখানে প্রাকৃতিক কলয়েডের উদাহরণ হয়ে যাবে যে রক্ত। কীরকমই, এই নুন জল, চিনির দ্রবণ, তুতের দ্রবণ, এগুলো নয় কেন কলয়েড? এই তিনটে, যে তিনটে বাকি রয়ে গিয়েছে, এ তিনটে হচ্ছে প্রকৃত দ্রবণ। এক মিনিট, প্রকৃত দ্রবণ, কিন্তু কলয়েড নয়। কলয়েডটা সেটাই যেটা জলের সাথে গোলানোর পর সামান্য ছোট ছোট কণিকা থেকে যাবে। কিন্তু এই নুন জল এবং চিনির দ্রবণ, এটা যদি জলের সঙ্গে গুলানো হয়, বেশি গুলিয়ে দিলে তো জলের মধ্যে থিতিয়ে পড়বে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সমপরিমাণ জল সঙ্গে তার পরিমাণ মতো যদি নুন বা চিনি নেওয়া হয়, ওটা জলের সাথে এমনভাবে মিক্স হয়ে যাবে যেটাকে তুমি পার্চমেন্ট পেপার এবং টিস্যু পেপার, সরি এখানে টিস্যু পেপার বলছি, একটু মিস্টেক হয়ে গেছে, ফিল্টার পেপার। ওকে, যাই হোক, টিস্যু পেপারটা বললাম এই কারণে, আমরা যখন ছিলাম তখন আমাদের টিচার এই টিস্যু পেপার দিয়ে একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছিল। ওকে, সেই কারণে এখানেও টিস্যু পেপারটা বলে ফেললাম আর কি। টিস্যু পেপার নয়, ফিল্টার পেপার এবং পার্চমেন্ট পেপার। বা তোমরা তোমাদের টেক্সট বইয়ে প্রকৃত দ্রবণ এবং কলয়েডীয় দ্রবণের যে পার্থক্যটা রয়েছে, সেটা যদি তোমরা দেখো তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তরটা তোমরা আরও খুব সুন্দরভাবে বুঝতে পারবে। ওকে, আচ্ছা, নেক্সট পরবর্তী প্রশ্ন যাব। সোনার দোকানে কাজে ব্যবহৃত অ্যাসিডটি হলো। আচ্ছা, এখানে দেখো, সোনার দোকানে ব্যবহৃত অ্যাসিডটি হলো অ্যাসিডটি নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। দুটো অ্যাসিড কিন্তু ব্যবহৃত হয়। তো আমাদের এখানে অপশানে যেহেতু নাইট্রিক অ্যাসিড দেওয়া রয়েছে, তাহলে নাইট্রিক অ্যাসিড মার্ক করব। ওকে, তাহলে আর একটা কি অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমি বলছি যে তোমরা যখন প্র্যাকটিস সেটগুলো আলোচনা করবে, বা তোমাদের কাছে যেই লেখকের বা যেই কোম্পানির প্রশ্নবিচিত্রা থাক না কেন, যে প্রশ্নটা আলোচনা করবে বা যেটা পড়বে, সেটা খুব ডিটেলসে প্রত্যেকটা অপশান বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করবে। তাহলে তুমি যদি একটা স্কুল কমপ্লিট করো, 5টা স্কুলের সমান হবে। হুড়হুড় করে শুধু মুখ বন্ধ করে বা চোখ বন্ধ করে মুখস্থ করার দরকার নেই, বাংলা কবিতার মতো। একটা প্রশ্ন পড়বে, প্রত্যেকটা অপশান, এবং সেই প্রশ্নটা খুব সুন্দরভাবে আলোচনা করে নিজে বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করবে। ওকে, আচ্ছা, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে প্রদত্ত কোনটি উভধর্মী অক্সাইডের উদাহরণ? এটা হয়ে যাবে অ্যালুমিনা। পোড়া চুন এবং কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো কি? পোড়া চুন হচ্ছে ক্ষারীয় অক্সাইড। এখানে লিখে দিচ্ছি ক্ষারীয় অক্সাইড, এবং কার্বন ডাইঅক্সাইড আম্লিক, এবং সালফার ডাইঅক্সাইড এটিও হয়ে যাবে আম্লিক। আমাদের অক্সাইড কয় রকমই আছে? 3 রকমই, আম্লিক, ক্ষারীয় এবং উভধর্মী। নেক্সট পরবর্তীতে, তো এখান থেকেই অক্সাইড থেকে কিন্তু তোমরা প্রায় প্রত্যেকটা স্কুলে, একটা দুটো ছাড়া প্রত্যেকটা স্কুলেই কিন্তু এরকমই শর্ট কোশ্চেন পাবে। ওকে, তো প্রত্যেকটা অক্সাইডের উদাহরণগুলো খুব ভালোভাবে মুখস্থ করবে। তারপরে বলছে কি পেট্রোলিয়াম শোধনের সময় প্রধানত যে প্রক্রিয়ার সাহায্য নেওয়া হয়, সেটি কীরকম প্রক্রিয়া? সেটি হচ্ছে আংশিক। এই আংশিক পাতনকে ব্যবহার করা হয়ে থাকে। তো কেলাসন পদ্ধতিতে কি হয়ে থাকে, যে যদি জলে নুন গুলানো থাকে বা চিনি গোলানো থাকে, সেটাকে পরিস্রাবন করার জন্য কেলাসন পদ্ধতি ব্যবহার করা হয়। এবং পাতন পদ্ধতি হচ্ছে জলের মধ্যে লবণ থাকলে তাকে জলকে বাষ্পীভূত করে এটা সাধারণ পাতনের সাহায্যে পরিস্রাবন করা হয়ে থাকে। এবং এই পরিস্রাবন পদ্ধতি গেছে, এটা হচ্ছে যে কোনো পদ্ধতিতে এই পরিস্রাবনের সাহায্যে নোংরা জল পরিষ্কার জলে পরিণত হয়। ওকে,
মানে বিশেষ একটা অতটা উপকারী পদ্ধতি নয় এটা। নেক্সট পরবর্তীতে বলছে জলে দ্রবীভূত আর্সেনিক যৌগ যে পদ্ধতিতে দূর করা হয় তা কোনটি? ফিল্টার, পাতন, কেলাসন এবং বলছে সহ অধক্ষেপণ। এটা হয়ে যাবে কি সহ অধক্ষেপণ। ওকে, তো এই যে জলের মধ্যে আর্সেনিক যোগ থাকে এটা অনেকগুলো পদ্ধতির সাহায্যে কিন্তু পরিস্রাবণ করা হয়ে থাকে। কি কি পদ্ধতি রয়েছে? যেমন অধিশোষণ পদ্ধতি। আচ্ছা, 1 মিনিট এখানে লিখে দিচ্ছি। অধিশোষণ পদ্ধতি। নেক্সট পরবর্তী হয়ে যাবে যে আয়ন বিনিময় পদ্ধতি। আয়ন বিনিময় পদ্ধতি। নেক্সট পরবর্তীতে হবে বিপরীত অভিস্রাবণ। বিপরীত অভিস্রাবণ পদ্ধতি। এবং আরেকটা পদ্ধতি রয়েছে কি সহ অধক্ষেপণ। অধক্ষেপণ। এই 4টে পদ্ধতিতে জল থেকে আর্সেনিককে পরিষ্কার করতে ব্যবহৃত হয়। ওকে, নেক্সট পরবর্তীতে যাব। আচ্ছা, এখন আমরা গ্রুপ এ খুব সুন্দরভাবে সলিউশনটা করলাম। এরপরে গ্রুপ বি নিয়ে আলোচনা করব। গ্রুপ বির প্রথম প্রশ্ন বলছে পুকুরের জলে ভেসে থাকা অপেক্ষা সমুদ্রের জলে ভেসে থাকা অনেক সহজ কেন? তোমাদের প্রথমেই বলেছি 1 নাম্বার বা গ্রুপ এ গ্রুপ বি তোমাদের এই বইয়ের পেছনেই উত্তর দেওয়া রয়েছে। তো যেটা খুব সুন্দরভাবে রয়েছে, খুবই ভালো, ওই উত্তরটাই তুমি লিখতে পারো। আর আমিও এখানে যে উত্তরটা লিখেছি ওখান থেকেই নিয়ে লিখেছি। ওকে, তো যেসব প্রশ্নর উত্তরগুলো বিশ্লেষণ করার প্রয়োজন আমি ধীরে ধীরে এগিয়ে যাব এবং সেই সব প্রশ্নগুলো তোমাদের সামনে বিশ্লেষণ করে খুব সহজভাবে বুঝিয়ে দেব। ওকে, এখানে এই উত্তরটাই লিখো, কোনো সমস্যা নেই। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে স্থির ঠান্ডা জলে ছোট্ট এক টুকরো কর্পূর সাবধানে ছেড়ে দিলে কর্পূর টুকরোটি জলতলের ওপর ছোটাছুটি করতে থাকে কেন? এই যে তার উত্তরটি রয়েছে, খুব সহজভাবেই সুন্দরভাবে দেওয়া রয়েছে, কোনো অসুবিধা নেই। নেক্সট পরবর্তীতে এখানে বলছে কোনো বস্তুর উপর সময় ধরে কিছু পরিমাণ বল প্রযুক্ত হওয়ায় বস্তুর বেগ v1 থেকে v2 হয়। এখানে বলছে v2 বড় v1 এর থেকে, মানে v1 যদি আমি ধরি 1 তাহলে v2 হয়ে যাবে কি 2। এখানে বলছে v2টা বড় হবে। ওকে, বলছে বস্তুটির ত্বরণ কত? এটা তো একবারে সহজ ব্যাপার, এটা অনেকেই হয়তো বুঝতে পারছো না, তো আমি এখানে লিখে দিচ্ছি বস্তুটির ত্বরণের আমরা সমীকরণ কি জানি যে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। তাহলে বা বস্তুটির ত্বরণকে আমরা কি দ্বারা চিহ্নিত করি? এ দ্বারা চিহ্নিত করি। অন্তিম বেগগত v2 মাইনাস প্রাথমিক বেগগত v1 বাই সময় কত টি। ব্যাস, এটাই হচ্ছে আমাদের উত্তর। নেক্সট পরবর্তীতে বলছে কোনো চলমান তেলের ট্যাঙ্কের একটি ছিদ্র থেকে অনবরত তেল নির্গত হচ্ছে, ট্যাঙ্কটির ভরবেগ অটুট রাখতে কি করতে হবে? আচ্ছা, আমাদের যে উত্তরে যেটা দেওয়া রয়েছে যে বেগকে বাড়াতে হবে, এটাই দেওয়া রয়েছে। বেগ বৃদ্ধি করতে হবে বা বাড়াতে হবে। বৃদ্ধি, কিন্তু কেন বৃদ্ধি করতে হবে সেটা কিন্তু জানো না। বৃদ্ধি করতে হবে, কেন বৃদ্ধি করতে হবে? আচ্ছা দেখো, আমাদের এখানে বলছে ভরবেগ। ওকে, তো ভরবেগ সমান কি হয়ে থাকে যে ভর ইনটু বেগ। এখন ধরো এই একটা ট্রাঙ্ক, ওকে, বলছে কোনো চলমান তেলের ট্যাঙ্কের একটি ছিদ্র থেকে, এখানে ছোট্ট একটি ছিদ্র রয়েছে, ছিদ্র থেকে অনবরত তেল নির্গত হচ্ছে, ট্যাঙ্কটির ভরবেগ অটুট রাখতে, অটুট বলতে স্থির রাখতে। ওকে, এই যে তেলটা ঝরে পড়ছে মানে কি তেলের ওজনটা কমে যাচ্ছে,
টাঙ্কটা ওজন পরপর কমে যাবে। কিন্তু এখানে বলছে যে এর ভরবেগ যেমন ছিল, তেল পড়ে যাওয়ার পরও ভরবেগ যেন তেমন থাকে। ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে বলে দিচ্ছি। ভরবেগ আমি এখানে ধরলাম কত, যে ভরবেগ, আচ্ছা ভর সমান ধরলাম 4, মানে তেল যেটা রয়েছে 4 ধরলাম, বেগ রয়েছে 4, তাহলে কত হচ্ছে 4 4 16। এটা হচ্ছে তেল পড়ার আগে। একটু ধীরে ধীরে বলছি, বোঝার চেষ্টা করবে। তেল পড়ার আগে ভরবেগ হচ্ছে 16। ওকে, নেক্সট পরবর্তীতে তেল পড়ছে, আর একবার লিখি যে ভরবেগ সমান ভর ইন্টু বেগ। তাহলে ভরবেগ কত, 16 ছিল, তাহলে ভর হচ্ছে কত, ভর তো পরপর কমে যাচ্ছে, তেল পরপর কমছে, অর্থাৎ ভর কমে ধরলাম 2 হয়ে গেছে। আর বেগ হচ্ছে যেমন 4 ছিল 4 আছে, তাহলে 4 দুগুণে 8। দেখো আগে ছিল 16, তারপরে হয়ে গেছে 8, কিন্তু আমাদের প্রশ্নে বলছে অটুট রাখতে হবে, মানে এখানে 8 নয় 16 চাই। এখানে 16, এখানেও যেন 16 হয়। তাহলে 16টা কীভাবে হবে, 16টা কীভাবে আসবে? 16টা দেখো, এখানে ভর তো কমে গেছে, কমে তো 2 হয়ে গেছে, আমাদের ওখানে কিছু করার নেই। যদি আমি বেগের সঙ্গে আরও যদি 2 গুণ করে দেই, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে কত হচ্ছে, আমাদের এখানে 8-এর পরিবর্তে 16 হয়ে যাচ্ছে। তাহলে কিভাবে এলো, এই বেগের সঙ্গে 2কে গুণ করে, অর্থাৎ বেগকে বাড়িয়ে আমি ভরবেগটাকে অটুট রাখতে পেরেছি, মানে ভরবেগটাকে সমান রাখতে পেরেছি। ওটাই আমাদের প্রশ্নে বলছে, আর ওটাই আমরা উত্তর লিখেছি কি, বেগ বৃদ্ধি করতে হবে। ওকে, আশা করছি বুঝতে পারছো। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোনো বস্তুর স্থিতিশক্তি পরিবর্তনের যে কোনো একটি উপায় লেখো। এখন স্থিতিশক্তির সমীকরণটা আমরা কি জানি, যে হাফ এম ভি স্কোয়ার, আচ্ছা সরি হাফ এম ভি স্কোয়ার নয়, স্থিতিশক্তিকে আমরা ই পি দ্বারা চিহ্নিত করি এবং এর সমীকরণ হয়ে থাকে এম জি এইচ। ওকে, এখানে বলছে যে কোনো একটি উপায় উল্লেখ করো। এই যে এম আছে, স্থিতিশক্তি পরিবর্তন করতে হবে। স্থিতিশক্তি ধরলাম আমি, স্থিতিশক্তি 10 রয়েছে, পরিবর্তন বলতে কি 9 করতে পারি বা 8 করতে পারি, কমাতেও হবে বা বাড়াতে হবে, যে কোনো একটা করতে হবে। মোটামুটি পরিবর্তন করব। কিভাবে পরিবর্তন করব, এই যে ধরো এম যে রয়েছে, বস্তুটার ওজনকে যদি বাড়িয়ে দেওয়া হয় বা ওজনকে যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে পরিবর্তন হবে। কিন্তু আমরা ওজনটাকে কিছু করতে পারবো না। কেন পারবো না, কারণ সেই বস্তুটা তো একই বস্তু থাকবে। বলছে কোনো একটা বস্তুর কিন্তু আমি ভর বাড়াতেও পারবো না, কমাতেও পারবো না। বাড়ালে বা কমালে এই স্থিতিশক্তির পরিবর্তন হবে ঠিকই, কিন্তু বাড়াতে পারবো না। নেক্সট তারপরে বলছে জি, আমাদের সমীকরণে যেটা রয়েছে জি এর মান আমরা জানি যে 9.8। এটা আমাদের পৃথিবীর জন্য, যদি কোনো বস্তু আমাদের পৃথিবীতে থাকে তখন আমরা জি হিসাবে এই মানটি ব্যবহার করব। যদি এটাকে আমি চাঁদে নিয়ে যাই, মুন, যদি আমি এটাকে চাঁদে নিয়ে চলে যাই, এই জি এর মান কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আর জি এর মান পরিবর্তন হলে এই স্থিতিশক্তিও পরিবর্তন হবে। তাহলে আমি এখানে লিখতে পারি, ওই বস্তুটাকে যদি আমি স্থান পরিবর্তন করি, তাহলে আমাদের স্থিতিশক্তি পরিবর্তন হয়ে যাবে। তারপরে বলছে যে এইচ, মানে উচ্চতাকে যদি আমি কমাই বা বাড়াই, তাহলেও আমাদের স্থিতিশক্তি পরিবর্তন হবে। অর্থাৎ এখানে একটি উপায় বলে দিয়েছে, অর্থাৎ তুমি এখানে লিখতে পারো যে বস্তুটির স্থান এবং উচ্চতা পরিবর্তন করলে স্থিতিশক্তি
স্থিতিশক্তি পরিবর্তন হবে, ওকে, আশা করছি বোঝা গিয়েছে, কোনো সমস্যা নেই। নেক্সট পরবর্তীতে যাব। বলছে সূর্যের চারদিকে পৃথিবীর একটি পূর্ণ প্রদক্ষিণে কৃতকার্য মান কত? অবশ্যই এটা শূন্য হয়ে যাবে, শূন্য। এটা হচ্ছে কার্যহীন বল। কার্যহীন বলে কয়েকটা উদাহরণ রয়েছে। সূর্যের চারপাশে পৃথিবী প্রদক্ষিণ করলে এটা কৃতকার্য শূন্য হয়। কোনো একটা মানুষ যদি একটা স্যুটকেসকে বয়ে নিয়ে যাচ্ছে, এক্ষেত্রেও কৃতকার্য কী হবে? এখানে শূন্যর সৃষ্টি হতে পারে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে চলমান কোনো বস্তুর বেগ দ্বিগুণ করা হলে তার গতিশক্তি কীরূপ পরিবর্তন হবে? এরকম প্রশ্ন তোমাদের 2 নাম্বারেরও দিয়ে থাকে। তো এরকম প্রশ্নগুলো খুব সুন্দরভাবে ম্যাথমেটিক্যালিভাবে তোমাদের জন্য আগে ক্লাস নিয়েছিলাম। চাইলে গুগলে সার্চ করতে পারো বা ইউটিউবেও সার্চ করতে পারো, ক্লাসগুলো পেয়ে যাবে। তো এখানে যেহেতু প্রশ্নটা আছে আমি বুঝিয়ে দিচ্ছি। বলছে চলমান বস্তুর বেগ, মানে বেগ আগে ছিল ভি, তারপরে দ্বিগুণ করা হয়েছে মানে 2v করা হয়েছে। তাহলে গতিশক্তি কীরূপ পরিবর্তন হবে? গতিশক্তির সমীকরণ কি? হাফ এম ভি স্কোয়ার। তো এখানে ভি তো ভি স্কোয়ারই দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট দ্বিতীয় ক্ষেত্রে হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে v1 এর মান, এটা হচ্ছে v2 এর মান, এটা হচ্ছে v1 স্কোয়ার v2 স্কোয়ার হয়ে গেল। ওকে, আচ্ছা v1 এই v2 কেন দিলাম? কারণ এই যে বলছে বেগ দ্বিগুণ করা, বেগ দ্বিগুণ করার আগের একটা পরিস্থিতি, দ্বিগুণ করার পর একটা পরিস্থিতি, এখানে দুটো পরিস্থিতি করছি, ফার্স্ট এবং হচ্ছে কি সেকেন্ড। তো এখানে সেকেন্ড স্টেপে আমাদের সমীকরণ হচ্ছে এটা, হাফকে হাফ চলে এলো, এমকে এম চলে এলো, ভি স্কোয়ার v2 স্কোয়ার, v2 এর মান কত? 2v। তাহলে 2v এর হোল স্কোয়ার দিলাম, হাফকে হাফ থাকলো, এমকে এম থাকলো, 2 স্কোয়ার কত হবে? 4, আর ভি স্কোয়ার কত হবে? ভি স্কোয়ার। তো হাফ এম ভি স্কোয়ার ইন্টু 4, এটাকে একটু সাজিয়ে লিখলাম। এখন হাফ এম ভি স্কোয়ার, আচ্ছা এখানে একটু মানটা বসিয়ে দিই, যে হাফ এম ভি ওয়ানের মান কত? ভি স্কোয়ার। এখন দেখো প্রথমে ফার্স্ট ক্ষেত্রে গতিশক্তি ছিল হাফ এম ভি স্কোয়ার, দ্বিতীয় ক্ষেত্রে বেগকে বাড়িয়ে দেওয়ার ফলে এই হাফ এম ভি স্কোয়ার আছে, তার সঙ্গে 4 গুণ হয়েছে। অর্থাৎ আমি এখানে লিখতে পারি অতএব বেগ দ্বিগুণ করলে গতিশক্তি 4 গুণ হবে। ওকে, যদি এখানে গতিশক্তিকে, ওকে এই পর্যন্ত বোঝা গিয়েছে। যদি আমি বেগকে দ্বিগুণ না করে 4 গুণ করতাম তাহলে কি হয় বলে দিচ্ছি, অনেকগুলো অঙ্ক সমাধান হয়ে যাবে। এরকম যদি কোনো প্রশ্ন আসে, কোনো পারবো না এ কথাটা কোনো আসবে না। যদি দেখো এখানে হচ্ছে বেগ দ্বিগুণের কথা বলছে, যদি আমি 4 গুণ করি, আমি শুধু এটা বুঝাচ্ছি তোমাদের, প্রশ্নের উত্তর আমাদের বেরিয়ে গিয়েছে এখানে, আমি বোঝাচ্ছি। তাহলে v2 সমান হয়ে যাবে 4 গুণ করা মানে 4v হয়ে যাবে। এবারে আমাদের সমীকরণটা কি, যে হাফ এম v2 স্কোয়ার। ওকে, তাহলে হাফকে হাফ থাকলো, এমকে এম চলে এলো, v2 এর মান কত? 4v। তাহলে এখানে 4vর হোল স্কোয়ার হয়ে যাবে। নেক্সট পরবর্তীতে হাফকে হাফ আসবে, এমকে এম আসবে, 4 স্কোয়ার করলে কত? 4 4 16 ইন্টু ভি স্কোয়ার করলে ভি স্কোয়ার হয়ে যাবে। এবার এটাকে যদি আমি সাজাই, হাফ এম ভি স্কোয়ার ইন্টু 16। এবার দেখো প্রথম ক্ষেত্রে আমাদের ছিল হাফ এম ভি স্কোয়ার, দ্বিতীয় ক্ষেত্রেও হাফ এম ভি স্কোয়ার, তার সঙ্গে এক্সট্রা কত এসেছে? 16 এসেছে। তাহলে আমি লিখতে পারি যদি বেগকে 4 গুণ করা হয় তাহলে তার গতিশক্তি 16 গুণ হয়ে যাবে। ওকে, আশা করছি বোঝা গিয়েছে, কোনো সমস্যা নেই এই পর্যন্ত।
এটা একটা এক্সট্রা আমাদের নলেজ বাড়ানো, মানে জ্ঞানটা একটু বেড়ে গেল। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে প্রদত্ত তথ্যটিতে ভুল অংশটি ঠিক করে লেখো। বলছে স্টেথোস্কোপে শব্দের যে ধর্মকে কাজে লাগানো হয় তা হলো অনুরণন। না, এটা ভুল, অনুরণন নয়, প্রতিফলনকে কাজে লাগানো হয়। তাহলে এখানে লিখতে পারি যে স্টেথোস্কোপে শব্দের যে ধর্ম কাজে লাগে তা হলো প্রতিফলন। ওকে, এক মিনিট, প্রতিফলন। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে অমিল শব্দটি খুঁজে বের করো। এখানে কি হবে অমিল? এখানে অমিল হয়ে যাবে যে তীব্রতা। এই প্রাবল্য, তীক্ষ্ণতা, গুণ বা জাতি এগুলো নয় কেন, এই তিনজনেই কি শব্দের বৈশিষ্ট্য। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক খণ্ড বরফের পারিপার্শ্বিক উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস হলে বরফটি গলতে পারে না কেন? ধরো এই একটা বরফের খণ্ড, বরফটা রয়েছে কত, বরফের টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। কত রয়েছে? 0 ডিগ্রি সেলসিয়াস। এই বরফের পাশে যে টেম্পারেচারটা আছে এটাও বলছে কত? 0 ডিগ্রি সেলসিয়াস। এই যে বলছে পারিপার্শ্বিক 0 ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি একটা বরফ দোকান থেকে বা আইসক্রিম দোকান থেকে যদি আইসক্রিম কিনি, ফ্রিজের মধ্যে টেম্পারেচার 0 ডিগ্রি, সেটা আমাদের হাতে এলে পরিবেশের টেম্পারেচার কিন্তু 0 ডিগ্রি নয়, পরিবেশের টেম্পারেচারটা বেশি থাকে। প্রায় ধরতে পারো রুম টেম্পারেচার, আমাদের রুমের মধ্যে যে টেম্পারেচারটা থাকে সেটা হচ্ছে 25%, 25% বলছি 25 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচারটা বেশি থাকার জন্যই বরফটা গলে যাচ্ছে। বা এর থেকে আমি যদি আরও একটু সহজভাবে উদাহরণ দেই, এই বরফটাকে যদি আমি বার থেকে তাপ দেই তাহলেই বরফটা গলবে। ওকে, যদি বরফটাকে আমি আরও ঠান্ডা করি চারপাশ থেকে তাহলে কি বরফটা গলবে? বরফটা আর গলবে না, দরকার হয় বরফটা আরও ভালোভাবে জমে যাবে। যেহেতু এখানে চারপাশে 0 ডিগ্রি সেলসিয়াস আছে তাই কি বরফটা গলবে না। অর্থাৎ আমি এখানে একটু ভালোভাবে লিখতে পারি যে বরফটি গলনের জন্য যে লিন তাপ সংগ্রহ করে, লিন তাপ বলতে আমরা এই বার থেকে যে তাপটা দিই এটাই হচ্ছে কি লিন তাপ। তাহলে এখানে লিখে নেব বরফটি গলার জন্য যে লিন তাপের প্রয়োজন তা সংগ্রহ করতে পারে না, তাই বরফটি গলে না। ওকে, নেক্সট পরবর্তী আমাদের প্রশ্ন কি বলছে যে ক্যালোরিমিতির মূল নীতিটি লেখো। যেহেতু এটা 1 নম্বরের প্রশ্ন তাহলে আমি আপাতত চাইবো যে 1 নম্বরের মতো উত্তরটা দেওয়ার জন্য। ক্যালোরিমিতির মূল নীতিটি হচ্ছে তাপ গ্রহণ সমান তাপ বর্জন। ব্যাস এটুকু লিখলেই চলবে, বা তোমাদের এই বইয়ের পেছনে যে উত্তরটা দেওয়া রয়েছে সেটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম বরফকে ওই উষ্ণতায় 10 গ্রাম জলে পরিণত করতে ড্যাশ পরিমাণ তাপ লাগবে। এখন তাপের যে সমীকরণটা আমরা জানি
যে কিউ সমান এম এল, এখানে এম এর মান কত বলছে 10 গ্রাম, ইন্টু এল এর মান কত, এল হচ্ছে যে বরফ গলনের লিন তাপ সমান হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। তো এখানে আমি 80 ক্যালোরি পার গ্রাম লিখলাম। গ্রাম গ্রাম কেটে গেল, 80-র সঙ্গে 10 গুণ করলে হয়ে যাবে 800 ক্যালোরি। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই যে কিউ সমান এম এল, এই সমীকরণটা তখনই ব্যবহার করবে যখন এই বরফের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস, তারপরে বলছে ওই উষ্ণতা বলতে কি 0 ডিগ্রি সেলসিয়াসের কথাই বলছে। দেখো, দুই দিকে 0 ডিগ্রি সেলসিয়াস, তখন আমরা এই সমীকরণটা ব্যবহার করব। যদি এখানে টেম্পারেচারটা আলাদা থাকতো তাহলে আমরা ব্যবহার করতাম এম এস ডেল টি, বা একে আমরা লিখতে পারি এম এস T2 মাইনাস T1, এই সমীকরণটা আমরা লিখতে পারি। ওকে, এটা কিন্তু দুটোই একই সমীকরণ, ডেল টির পরিবর্তে আমরা T2 মাইনাস T1 লিখেছি। তাহলে কখন আমরা এই সমীকরণটা ব্যবহার করব আশা করছি ক্লিয়ার হলো। আচ্ছা, নেক্সট পরবর্তী প্রশ্ন, কোনো বস্তুর ওজন 0.25 কেজি ওয়েট বা ওজন আমরা বলি হলে তার ভর কত হবে? আচ্ছা, এটার ভর হবে, এখানে বলছে ওজন সমান বলা হচ্ছে যে 0.25 কেজি ওয়েট, আমাদের চাইছে ভর সমান জিজ্ঞাসা চিহ্ন এর একক হয়ে থাকে কেজি, এই যে এখানে কেজি হবে, আমাদের এই জিজ্ঞাসা চিহ্নের মানটা নির্ণয় করতে হবে। তো এই কেজি ওয়েট থেকে কেজিতে আসব, কিভাবে আসব? কারণ আমরা এদের দুজনের সম্পর্ক জানি, 1 কেজি ওয়েট সমান 1 কেজি হয়ে থাকে। ওকে, তাহলে 0.25 কেজি ওয়েট সমান কত কেজি হবে? 1/1, এটা হচ্ছে কেজি, এখানে হয়ে যাবে 1 কেজি ওয়েট, ঐকিক নিয়মের মতো আর কি, ইন্টু 0.25 কেজি ইন্টু ওয়েট। কেজি ওয়েট কেটে গেল, তাহলে উপরে 1-এর সঙ্গে 0.25 গুণ করলে 0.25 কেজি। ওকে, এবার অনেকের মধ্যে মনে আসবে, এত সব জটিল করাচ্ছে কি কারণে? সরাসরি কেজি ওয়েট থেকে 0.25 কেজি করে দিলেই কাজ মিটে যেত। কাজ তো মিটে যেত। ওকে, তাহলে একটা বইয়ের সাথে একজন স্যারের পার্থক্যটা কি থাকবে? আমার কাজ যে তোমাদের ডিটেলসে বোঝানো যে জিনিসটা কেন এলো, কিভাবে এলো। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, তুমি তোমার বয়স সেকেন্ডে এককে প্রকাশ করলে তোমার কি অসুবিধার সম্মুখীন হবে? দেখো, সেকেন্ডে যদি বলি, একটা সহজভাবে বলো, ধরো আজকে তুমি পড়তে বসেছো, তোমাকে জিজ্ঞাসা করা হলো তুমি কতক্ষণ বসেছো, তুমি বললো যে 1 ঘন্টা 2 ঘন্টা। যদি তুমি 1 ঘন্টাই আমি ধরলাম, 1 ঘন্টা বসেছো, ফট করে বলে দিল যে 1 ঘন্টা। যদি তুমি ওটা মিনিটে বলো, ধরো তুমি মিনিট বললে তাহলে বলবে যে 60 মিনিট। যদি সেকেন্ডে বলো তাহলে একটু মাথার মধ্যে ক্যালকুলেশান আনতে হবে যে 1 ঘন্টা সমান হয়ে গেল 60 মিনিট, এই 60 মিনিট সমান কত সেকেন্ড হবে? 3600 সেকেন্ড। তাহলে তুমি এটুকুই এখানে বলো, 1 ঘন্টা বলাটা সহজ হচ্ছে না 3600 সেকেন্ডটা সহজ হচ্ছে? শুধু ওই 1 ঘন্টার মধ্যে এতটা পার্থক্য। তাহলে তোমার বয়সটা ভাবো, তোমার বয়স আপাতত ক্লাস 9-এ পড়ছো, আপাতত হয়তো তোমাদের গড় যদি বয়স ধরা হয়
14 বছর হয়ে যাবে সবাইয়ের। এবার তোমাদের অনেকের মধ্যে 15 আছে, 13 আছে, আমি গড় ধরলাম 14 বছর। তাহলে 14 বছরকে সেকেন্ডে বলতে কতটা অসুবিধা হবে সেটা তোমরা আশা করছি নিজেরা বুঝতেই পারছো। তো এই যে তোমার মধ্যে যে মনের যে ফিলিংসটা, এটা একটু সামান্য একটু ভাষার মধ্য দিয়ে লিখে নেওয়ার চেষ্টা করব। যে আমার বয়সকে সেকেন্ডে প্রকাশ করলে তোমাদের ওই বইয়ের পেছনে উত্তরটা যেটা আছে সেটাই আমি লিখে দিচ্ছি। যে আমার বয়স সেকেন্ডে প্রকাশ করলে সংখ্যাটি এত বড় হবে, সংখ্যাটি এত বড় হবে যা বলতে বলতে ও লিখতে অনেক সমস্যা সৃষ্টি করবে, সমস্যা সৃষ্টি করবে। তো এটা তো একটা কারণ হলো, এর সঙ্গে আরও একটা কারণ আছে। কারণটা কি? ধরো তোমাকে জিজ্ঞাসা করলাম যে তোমার বয়স কত, হয়তো তুমি ওই 14 বছরকে সেকেন্ডে পরিণত করে তুমি বললে অনেক কষ্টে, কিন্তু তুমি ওই ক্যালকুলেশান করতে করতে এবং আমাকে ওই সংখ্যাটা বলতে বলতে আরও কয়েকটা সেকেন্ড তোমারও বয়সের সাথে যোগ হয়ে যাবে। ওকে, বুঝতে পারছো সমস্যাটা কি? আচ্ছা, এই হয়ে গেল আমাদের 10 দাগের প্রশ্ন। নেক্সট পরবর্তী প্রশ্ন, যে নির্দেশ অনুযায়ী একটি পার্থক্য লেখো। অনুদৈর্ঘ্য তরঙ্গ ও তির্যক তরঙ্গ, মাধ্যমের কণাগুলির কম্পনের দিক অনুসারে। তো এখানে যে উত্তরটা আসছে পারফেক্ট উত্তর আছে, কোনো সমস্যা নেই। নেক্সট পরবর্তীতে, ক্যাথোড রশ্মির প্রকৃতপক্ষে ড্যাশ কণার স্রোত, এটা হচ্ছে ইলেকট্রন কণা হয়ে যাবে, এখানে আর কোনো বুঝার কোনো ব্যাপার নেই, ইলেকট্রন কণার স্রোত। নেক্সট পরবর্তীতে, একটি হাইড্রোজেন পরমাণুর কে কক্ষপথের ইলেকট্রনটি যদি এম কক্ষপথে উন্নীত হয় তাহলে পরমাণুটি শক্তি বিকিরণ করবে না বাইরে থেকে শক্তি শোষণ করবে। আচ্ছা, এখানে একটা বলে দিই, ধরলাম এই হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস, এর মধ্যে পরমাণু রয়েছে, এটা হচ্ছে কে কক্ষ, তারপরে রয়েছে এল কক্ষ, তারপরে রয়েছে এম কক্ষ, তারপরে এন। ওকে, কে এল এম এন এরকম করে কন্টিনিউ আছে। তো প্রত্যেকটা কক্ষে ইলেকট্রন রয়েছে, কে কক্ষে কটা থাকে? 2টো, এল কক্ষে থাকে কটা? 8টে, এম এ থাকে 8টি, এরকমই করে আছে। যখন নিচের কক্ষ থেকে উপরের কক্ষের দিকে উঠে আসবে তখন কি করবে? শক্তি শোষণ করবে, শক্তি শোষণ করবে। ওকে, যখন নিচের কক্ষ থেকে উপরের কক্ষ থেকে যখন নিচের দিকে যাবে তখন কি? বিকিরণ করবে, বিকিরণ করবে। ওকে, তো এখানে আমাদের প্রশ্নে কে থেকে এম বলেছে, অর্থাৎ কে হচ্ছে নিম্ন কক্ষ, এম হচ্ছে উচ্চ কক্ষ, নিম্ন থেকে উঁচুর দিকে আসছে, অর্থাৎ কি? শোষণ করবে। এখানে যদি এটা ঘুরিয়ে দিত এম থেকে কে যাওয়ার জন্য, তাহলে কি? এটা হচ্ছে বিকিরণ করবে, বিকিরণ হবে। তাহলে অর্থাৎ আমাদের এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে কি? যে শোষণ করবে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, সত্য মিথ্যা বিচার করো। যে কোনো চাপ ও উষ্ণতায় গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। একবারে এটা মিথ্যা। সত্যটা কি হবে? যে সত্য হয়ে যাবে যে এসটিপিতে, বা লিখতে পারি প্রমাণ চাপ ও উষ্ণতায় গ্যাসের, বা একে আমরা কি বলি? চাপ ও উষ্ণতা, একে আমরা এসটিপি বলে থাকি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। গ্যাসের আয়তন
22.4 লিটার। এখানে আমাদের যে কোনো বলেছে, এই যে কোনোর জন্যই আমাদের এটা ভুল হয়ে গেল। এই এসটিপি এখানে হচ্ছে টেম্পারেচার থাকে কত 0 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ থাকে পি সমান হয়ে থাকে 1 ATM। ওকে, তখন আয়তন হবে 22.4 লিটার। যে কোনো টেম্পারেচার নয়, এখানে তো টেম্পারেচারের কাছে আমি 1 ডিগ্রি সেলসিয়াস করে দিলাম, তখন এটা ভুল হয়ে যাবে। ওকে, নেক্সট পরবর্তীতে বলছে মৌলের পারমাণবিক গুরুত্ব একটি এককহীন রাশি কেন। এখন দেখো, পারমাণবিক গুরুত্ব এর সমীকরণটা হয়ে থাকে যে যেই মৌলের পারমাণবিক গুরুত্ব নির্ণয় করব সেই মৌলের ভর এবং হাইড্রোজেনের ভর। এখন ভর এর একক কি হয়, যদি আমি সিজিএসে করি তাহলে হয়ে যাবে গ্রাম। তো হাইড্রোজেনেরও জন্য হাইড্রোজেন এর ভর কত, এটাও যদি আমি সিজিএসে করি গ্রাম হয়ে গেল। তাহলে গ্রাম গ্রাম কেটে কি হলো 1। তাহলে গুরুত্বের কি কোনো একক আছে, কিছুই নেই। তাই এখানে বলছে এটি একটি এককবিহীন রাশি, আর এটাই এখানে তোমাদের ভাষা দিয়ে লেখা রয়েছে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, যে কার্বন 12 সমান বলছে 12 মানে 12.000 স্কেলে 1U বলতে কি বোঝো। এটা তো 1U এর সংজ্ঞা হয়ে যাবে 1U বা 1AMUও বলা হয়ে থাকে। ওকে, অ্যাটমিক মাস ইউনিট। নেক্সট পরবর্তীতে স্থির উষ্ণতায় চাপ বাড়ালে জলে কার্বন ডাই অক্সাইডের দ্রাবতা কিভাবে পরিবর্তন হবে। এটার হচ্ছে দ্রাবতা বৃদ্ধি পাবে হয়ে যাবে, বৃদ্ধি পাবে। কীরকম পাবে, একটা ছোট্ট এক্সাম্পলের সাহায্যে প্রকাশ করি। ধরো এই পাত্রের মধ্যে জল রয়েছে এই উঁচু পর্যন্ত, এর মধ্যে কার্বন ডাই অক্সাইড রয়েছে কত 10 ধরলাম, আমি একটি বোঝানোর জন্য বললাম 10। ওকে, এবার ওই যে তরলটা উপর থেকে চাপ প্রয়োগ করে তরলটাকে ঠিক একটা অল্প জায়গার মধ্যে স্থাপন করা হলো। এর মধ্যে যে কার্বন ডাই অক্সাইডটা ছিল সেই কার্বন ডাই অক্সাইডটাই তো এখানেও থাকবে। ওকে, তাহলে এইটুকু তরলের মধ্যে কার্বন ডাই অক্সাইড 10, অর্থাৎ এর কি দ্রাবতা বৃদ্ধি পেয়ে গেছে। আরও যদি সহজভাবে বোঝানোর চেষ্টা করি, একটা রুমের মধ্যে তোমরা বন্ধু বান্ধবরা চেয়ারে করে বসে আছো কতজন, জোর ধরলাম আমি 50 জন। যদি তোমাদেরকে চাপ দিয়ে তোমাদের ছোট্ট একটা রুমের মধ্যে ভর্তি করে দেওয়া হয়, তাহলে তুমি কি বলবে, ওহ বাবা কি গরম, কেন যে এতজনকে রেখেছে এই ছোট্ট একটা রুমের মধ্যে। ঠিক সেরকমই এখানেও কার্বন ডাই অক্সাইডকে একটা বড় রুম থেকে বের করে তাদেরকে ছোট্ট রুমের মধ্যে চাপ দিয়ে রেখে দেওয়া হচ্ছে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড তারা তো উপস্থিত আছে, অর্থাৎ ওখানে কি দ্রাবতা বেশি। নেক্সট পরবর্তী প্রশ্ন, তোমাকে একটি অস্বচ্ছ দ্রবণ দেওয়া হলো, শুধুমাত্র চোখে দেখে কিভাবে চিনবে ওই দ্রবণটি কলয়েড না প্রলম্বন। তোমাদের আগে একটা কোশ্চেন আলোচনা হয়েছিল যে ছিল কলয়েড এবং প্রকৃত দ্রবণ, সেখানে তোমাদের পার্থক্যটা একটু ভালোভাবে দেখতে বলেছিলাম। এখানে প্রলম্বন দেওয়া রয়েছে। প্রকৃত দ্রবণ, কলয়েড এবং প্রলম্বন, এই তিনজনের পার্থক্য খুব ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। ওকে, যেটা আছে সেটাই লিখে দিও, পারফেক্ট উত্তর দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট পরবর্তীতে বলছে সালফিউরিক অ্যাসিডের একটি বৃহৎ শিল্প ব্যবহার উল্লেখ করো। এখানে অনেকগুলো শিল্পের উদাহরণ দেওয়া রয়েছে, কোনো সমস্যা নেই, এগুলোই করতে পারো। বা এক্সট্রা কিছু চাইলে তোমার অ্যাসিড, ক্ষার এবং লবণ যে চ্যাপ্টারটি রয়েছে ওখানে প্রত্যেকটা গ্যাস ধরে ধরে তাদের ব্যবহারগুলো দেওয়া রয়েছে, সেগুলো তোমরা করতে পারো। নেক্সট বলছে চাষের জমিতে কখনো কখনো চুন দেওয়া হয় কেন, কারণ সেগুলো আম্লিক হয়ে যায়, এই কারণে। উত্তরটা তো দেওয়াই রয়েছে। নেক্সট পরবর্তীতে যে বর্ণহীন জলীয় দ্রবণের pH 10, সেটিতে 1 ফোঁটা মিথাইল অরেঞ্জ দ্রবণ যোগ করলে কেমন দেখাবে। এটা হলুদ রং দেখাবে, হলুদ। কারণটা কি, কারণ এটা হচ্ছে একটা রাসায়নিক কেমিক্যাল হয়ে থাকে। এটা হচ্ছে মাটির pH
পরীক্ষা বা জলের পিএইচ পরীক্ষা করার জন্য হয়ে থাকে, যে বিভিন্ন ধরনের সঙ্গে বিভিন্ন ধরনের জিনিস যোগ করলে, যেমন আমরা লিখতে পারি কি, আমাদের এখানে মিথাইল অরেঞ্জ দেওয়া রয়েছে, যদি মিথাইল রেড থাকতো তাহলে আম্লিকের সঙ্গে প্রশমকে যোগ করলে, এখানে লিখে দিই যে মিথাইল রেড কি হবে, যে এখানে যদি আম্লিক প্লাস প্রশম দুটোকে যদি দেওয়া হয় তাহলে এখানে আমাদের হলুদ রং ধারণ করবে, ঠিক ওই মিথাইল অরেঞ্জের মতো। আর এখানে আমাদের pH10 বলা রয়েছে, এটা কিন্তু আম্লিক না প্রশম এটা কিন্তু কিছু বলেনি। যদি কোনো দ্রবণের পিএইচ যদি 10 হয়, সেটা আশা করছি তোমরা বলতে পারবে ওটা আম্লিক না ক্ষারীয়। ওকে, তো এটা তো একটা সহজ ব্যাপার, কোনো অসুবিধা নেই আশা করছি, তবুও বলে দিই, 7 থেকে যদি কম হয় তাহলে সেটা অ্যাসিড হবে, এবং 7 থেকে যদি বেশি হয় তাহলে সেটা ক্ষার হবে, অর্থাৎ pH10, যেহেতু এটা হচ্ছে ক্ষারীয় একটা জলীয় দ্রবণ। ওকে, নেক্সট পরবর্তীতে বলছে রান্নার গ্যাসের উৎস কি। রান্নার গ্যাসের মূল উৎস হয়ে থাকে যে পেট্রোলিয়াম গ্যাস। একটা তোমাদের এমসিকিউ আলোচনা হয়েছিল যে কোন পদ্ধতির সাহায্যে পেট্রোলিয়ামকে সংশোধন করা হয়ে থাকে, কি করা হয়েছিল, সেখানে আংশিক পাতন করা হয়েছিল। ওকে, নেক্সট পরবর্তীতে ক্লোরোফর্ম ও জলের মিশ্রণকে বিয়োজিত ফানেলের সাহায্যে পৃথক করলে কোনটি ফানেলের মধ্যে পড়ে থাকবে। অবশ্যই ক্লোরোফর্ম থাকবে, ক্লোরোফর্ম। নেক্সট পরবর্তীতে এই দুটো প্রশ্ন তোমাদের হচ্ছে উত্তরের মালাতে দেওয়া নেই। নেক্সট পরবর্তীতে কলকাতায় বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক 100°C হলে দার্জিলিংয়ে তার স্ফুটনাঙ্ক কেমন পরিবর্তন ঘটবে। এই যে এখানে অল্পভাবে খুব সুন্দরভাবে উত্তরটি তুলে ধরেছি। নেক্সট বলছে জলের কোনো নমুনায় CaCl2 মিশ্রণ থাকলে সেই জলের ক্ষরতা কেমন ধরনের হবে। অবশ্যই স্থায়ী ক্ষরতা হবে, স্থায়ী ক্ষরতা। তো এই CaCl2 এর পরিবর্তে কি থাকলে, CaCl2 থাকলে স্থায়ী ক্ষরতা, যদি MgCl2 থাকে তাও স্থায়ী ক্ষরতা, এবং CaSO4 থাকলে স্থায়ী ক্ষরতা, MgSO4 থাকলে এটিও স্থায়ী ক্ষরতা। ওকে, আচ্ছা, অস্থায়ী ক্ষরতা কখন হয়ে থাকবে, CaHCO3 যদি জলে যুক্ত থাকে তাহলে এটি অস্থায়ী ক্ষরতা হবে। MgHCO3 এটাও যদি জলে যুক্ত থাকে অস্থায়ী হবে। FeHCO3 এটাও হচ্ছে অস্থায়ী হয়ে যাবে। ওকে, এগুলো আমাদের দিকে এগুলো হচ্ছে আমাদের লক্ষ্য রাখতে হবে, এটা হচ্ছে অস্থায়ী। নেক্সট পরে বলছে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হ্রাসের একটি কারণ উল্লেখ করো। এই যে খুব সুন্দরভাবে কারণটা দেওয়া রয়েছে। নেক্সট বলছে ভৌম জলে ফ্লোরাইডের আধিক্যের জন্য সৃষ্ট হয় এমন একটি শারীরিক ক্ষতির উল্লেখ করো। এই যে ভৌম জলে যদি ফ্লোরাইডের আধিক্যের জন্য ফ্লোরোসিস রোগ হয়ে থাকে, যদি আমাদের যেই জলটা পান করি তাতে ফ্লোরোসিস থাকা প্রয়োজন। ফ্লোরোসিস একটা রোগ, ফ্লোরাইড থাকা প্রয়োজন। কেন প্রয়োজন, অল্প পরিমাণে যদি ফ্লোরাইড আমরা গ্রহণ করি তাহলে আমাদের শরীরের দাঁত এবং হাড় মজবুত থাকে। ওকে, নেক্সট, আচ্ছা এখানে লিখে দিই যে অল্প পরিমাণে পানীয় জলে ফ্লোরাইড থাকলে হাড়
দাঁত মজবুত হয়। ওকে, আচ্ছা নেক্সট পরবর্তীতে, আচ্ছা আর নেই, আমরা আজকে ক্লাসটাকে এখানেই সমাপ্ত করব। প্রায় দেখতে পাচ্ছ 1 ঘন্টা, তো গ্রুপ এ বি এটাই আমাদের কমপ্লিট করতে 1 ঘন্টা সময় চলে গিয়েছে। এরপরে সি ডি যেটা রয়েছে, খুব সুন্দরভাবে এরকমই একটা প্রশ্ন বিশ্লেষণ করে আলোচনা করার চেষ্টা করব। আর যেমন তোমাদের আগেও বলেছি এই ক্লাসের মধ্যেই, যে একটা স্কুল করো, ঠিকভাবে করো, তাহলে তোমার 5টা স্কুল করার সমতুল্য হয়ে দাঁড়াবে। শুধু হুড়হুড় করে মুখস্থ করে যাবে, ব্যাস ও রয়ে গেল। ওকে, একটা পড়ো, ঠিকভাবে পড়ো, ব্যাস ওতেই কেল্লা ফতে। তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের এই ক্লাসটি সমাপ্ত করব। আগেই বলেছি, যদি ক্লাসটি ভালো লাগে একটা দক্ষিণাটা কি, যে লাইক। সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি। আর পিডিএফের প্রয়োজন থাকলে প্রথমেই বলে দিয়েছি টেলিগ্রাম গ্রুপে। ওকে, তাহলে থ্যাংক ইউ বলে রাখছি।